দেখা করলাম, কাজিনরা আসলো, গল্প টল্প করলাম। ওকে, তো সাইমা, তোমরা তো জিওগ্রাফি, হিস্ট্রি এসব তো স্কুলে থাকতে সময় অনেক পড়তা নাকি? তুমি তো ফার্স্ট ইয়ার থেকে স্টুডেন্ট, তুমি, জেরিন, লামিয়া, তোমাদের তো অনেক স্কুলে থাকতে সময় অনেক পড়ালেখা করতাম। আমি তখন পড়তাম না আর কি, বুঝছো? তো তোমরা একজনকে চিনো না, আমার ফ্রেন্ড আর কি। তো ওর সাথে ওরকম আমার ডিল ছিল স্কুলে থাকতে সময়। কেমন যে স্কুলে থাকতে সময় পড়ালেখা করতাম না, এমনিতে ম্যাথস সায়েন্স ওগুলো এমনিতেই পারতাম আর কি, অল্প অল্প। তো তখন ওর সাথে ডিল ছিল কেমন, আমি উইলসে আসছি স্ট্যান্ডার্ড 4-এ, তো স্ট্যান্ডার্ড 5-এ এমন ডিল করা হয়েছে যে আমি ওকে ম্যাথস আর সায়েন্স এইসব সাবজেক্ট গুলো দেখাবো, ঠিক আছে, মেইন এক্সামের সময়। আর ও আমাকে ওই হিস্ট্রি, জিওগ্রাফি যেগুলো আমি পড়তাম না তখন, তো ওগুলা দেখাবে আর কেমন টাইপের। তো এগুলা না পড়ার রিজন হলো আমাদের টিচাররা আর কি ওগুলা মজা করে পড়াইতে পারতো না, এমন টাইপের। তো এরপর ওরকম টাইপের ডিল, তো হাফ ইয়ারলিতে আমি তখন ফোর্থ হয়েছি, ঠিক আছে। হাফ ইয়ারলিতে আমি ফোর্থ হয়েছি, আর ও হয়েছে মনে করো ফিফথ। তো এখন ফাইনালে কি হয়েছে, ফাইনালে ফার্স্টে সায়েন্স এক্সামে দেখাইলাম, ম্যাথ এক্সামে দেখাইলাম। যখন নাকি হিস্ট্রি এক্সাম আসছে, তো তখন ওকে ডাকতেছি, ও শুনেই না, ডাকতেছি ও শুনে না, ডাকতেছি শুনে না। তো আমি ভাবলাম যে মিস তাকায় আছে দেখে এর জন্য মনে হয়, কিন্তু অন্য সময় যে হাফ ইয়ারলিতে থাকতে সময় মিস তাকায় আছে তাইলে পরে ঘুরে অ্যান্সার বলে দিত বা এরকম খাতা দেখাইতো, এমন টাইপের। তো এরপরে যায় ওই ফাইনালে, তো ওই সময় তো রাগ তো উঠছে যে দেখালো না এরকম, পরীক্ষা খারাপ হয়েছে। তো ওগুলো নিয়ে, স্কুলের রেজাল্ট নিয়ে তখন এত বেশি মাথা ঘামাইতাম না। তো এরপরে ওইখানে তো কাহিনী শেষ। এরপরে একবারে ও লেভেলস এর সময়, বুঝছো? তো একবারে ও লেভেলস এর সময়, তো আমি অ্যাকাউন্টিং পড়তাম সৈকত স্যারের কাছে, বুঝছো? তো সৈকত স্যারের কাছে পড়া শেষ সিলেবাস, কিন্তু সৈকত স্যারের আমি ফার্স্ট ব্যাচ ছিলাম। হ্যাঁ, তো তখন স্যারের কাছে ওরকম মক পেপারস এন্ড এভরিথিং ওইসব প্রিপেয়ার করা ছিল না। তো তখন এনজার ভাই বললো যে তুমি মানাতার কাছে মক গুলা দিতে পারো, আমি বলে দিব, কোনো মক ফি লাগবে না, এমন এমন। তারপর বললাম আচ্ছা ঠিক আছে। তো এরপর মানাত ভাইয়ের কাছে মক দিতে আসলাম। তো ওখানে আর কি আমার ওই ফ্রেন্ড পড়তো মানাত ভাইয়ের কাছে। তো এরপরে একদিন মক শেষে ও আমাকে বলতেছে, দোস্ত, তোর মনে আছে ক্লাস 5-এ থাকতে সময় যে তোর একদিন আমি হিস্ট্রি পরীক্ষার সময় দেখাই নাই? তুই অনেক ডাকতেছিলি, আমি আসলে শুনছি, তা আমি তোরে দেখাই নাই। আমি বললাম যে কেন? ও বলে যে তুই হাফ ইয়ারলি থেকে আমার, হাফ ইয়ারলিতে আমার থেকে আগে গেছিলি তো এর জন্য। মানে তখন যে ওরে মনটা চাইতেছিল যে পিটাই, কিন্তু স্ট্যান্ডার্ড 5-এর রেজাল্ট তো ওই সময় আর ম্যাটারই করে না, ও লেভেলসে পড়তে সময়। তো এমন টাইপের আর কি থাকে কতজন মানুষ। আচ্ছা, তো এই গল্প এমনিতেই বললাম। তো ফার্স্ট অফ অল, তোমরা আর্থের হিস্ট্রি জানো যে আর্থ অ্যাকচুয়ালি কিভাবে করে ফর্ম হয়েছে? জেরিন, আমরা তো স্টারের ফরমেশন এইসব জিনিসগুলো তো ও লেভেলসে পড়ে আসছি, তাই না নাবিল? যে স্টার কিভাবে করে ফর্ম করে। ওরকম আমাদের একটা স্টেলার নেবুলা থেকে ম্যাস গুলা অ্যাক্রিট করে করে ইভেন্চুয়ালি কি হয়, সেন্টার অফ দা স্টারে ফিউশন রিঅ্যাকশন শুরু হয়, হাইড্রোজেন ফিউশন, দেন ইভেন্চুয়ালি ওরকম স্টার ফর্ম করে। বাট হাউ ডু প্ল্যানেটস ফর্ম? সাইমা বলতে পারবা? প্ল্যানেটস অ্যাকচুয়ালি ফর্ম করে ওরকম স্টার গুলা কি সুপারনোভা হয় না? তো এই যে সুপারনোভা এক্সপ্লোশন যে হয়, তো সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার পর যে হেভি হেভি মেটাল এন্ড মিনারেলস এইসব গুলা যে ক্রিয়েট হয়, তারা মিলে একসাথে কয়েক জায়গায় অ্যাকুমুলেট হয়। তো তারা মিলে একটা স্টেলার নেবুলাও ক্রিয়েট করতে পারে, প্ল্যানেটারি নেবুলাও ক্রিয়েট করতে পারে। তো ইভেন্চুয়ালি আমাদের আর্থ কত বছর ওল্ড জানো? আমাদের আর্থ কত ইয়ার্স ওল্ড, জেরিন? আর্থের এজ কত? জানি না। আয় আল্লাহ, 4 এটা কোনো বিলিয়নের উপরে। কত কত? 4 বিলিয়নের উপরে না? এক্স্যাক্টলি 4.6 বিলিয়ন। তো আর্থের এজ হলো 4.6 বিলিয়ন ইয়ার্স। তো আর্থ যখন নাকি ফর্ম করছে, এই জিনিসটা তো সবাই জানো যে আর্থ অ্যাকচুয়ালি কি ছিল, পুরাটা একটা মোল্টেন স্টেটে ছিল নাকি লামিয়া? আর্থ পুরাটা ছিল এরকম মোল্টেন স্টেটে। ওকে, তো এখন জি।
আর্থের তো জানো যে কতগুলো এরকম লেয়ার আছে, এখন না লেয়ার গুলি ফর্ম করছে, বাট ইনিশিয়ালি কোন এরকম লেয়ার ছিল না। তো তখন কি হয়েছে, যত নাকি হাই ডেনসিটি ম্যাটেরিয়াল গুলি ছিল, হাই ডেনসিটির জিনিসগুলো কি করবে, সিঙ্ক করে যাবে না, যে ডুবে যাবে। তো হাই ডেনসিটির যেসব আয়রন, নিকেল এইসব জিনিসগুলো ছিল, তারা কি হয়েছে, আর্থের সারফেস থেকে তারা আস্তে আস্তে নিচে চলে গেছে। আর যারা নাকি হালকা, যে লেস ডেন্স যারা, তারা ওরকম আর্থের সারফেসের কাছাকাছি আসছে। তো এখন দেখো তো, আর্থের সারফেসের বাইরে এখানে কি আছে, আর্থের সারফেসের বাইরে এখানে কি স্পেস নাকি নাবিল? তো স্পেসে কি কোনো আমাদের টেম্পারেচার আছে? স্পেসের টেম্পারেচার তো খুবই খুবই কম। তো আর্থের টেম্পারেচার তো আগে অনেক অনেক হাই ছিল। তো কি হয়েছে, আর্থের সারফেসটা কিসের সাথে কন্ট্যাক্টেড, খুবই লো টেম্পারেচার একটা রিজিয়নের সাথে কন্ট্যাক্টেড, রাইট? সো আর্থের সারফেসটা জাস্ট কি হয়েছে, কয়েক মিলিয়ন ইয়ার্স পরে আর্থের সারফেসটা সলিডিফাই হয়ে গেছে। তো আর্থের সারফেসটাকে, যে জায়গাটা সলিড রক যেখানে আমরা পাই, এই লেয়ারটাকে আমরা কি নামে ডাকি, মনে আছে নাম? ক্রাস্ট ক্রাস্ট না? Yes, crust. So তাহলে this is called the crust. Very good. So তাহলে এই ক্রাস্টটাই কি, এই ক্রাস্টের উপরেই আসলে আমরা থাকি। ওকে, এখন ক্রাস্ট এটা আগে পুরাটা ইভেনলি সুন্দর মতো ফর্ম করছিল, বুঝছো? আগে ক্রাস্টটা এরকম সুন্দর মতো পুরাটা জায়গা জুড়ে ছিল। এরপর কি হয়েছে, আমরা তো থার্মাল এনার্জি যে ট্রান্সফার হয়, কয়টা ওয়েতে ট্রান্সফার হয় মারিয়া? থার্মাল এনার্জি আমাদের তিনটা ওয়েতে ট্রান্সফার হয়, কি কি? কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, রাইট? সো এইখানে এই ক্রাস্টের নিচের যে লেয়ারটা, এই নিচের লেয়ারটার নামটা কি জেরিন? ম্যান্টল। ম্যান্টেল, ভেরি গুড। সো তাহলে ম্যান্টেলের এরকম দুইটা পার্ট আছে, আপার ম্যান্টেল, লোয়ার ম্যান্টেল। তো এরকম ম্যান্টেল বললেই এনাফ, সমস্যা নাই। এখন দেখো মজার ব্যাপারটা কি, আর্থের একদম সেন্টারে, ঠিক আছে, আর্থের একদম সেন্টার যেটা, এটা হলো কোর। একদম সেন্টার হলো ইনার কোর, এন্ড এটার বাইরে এখানে হলো কি আউটার কোর। ইনার কোরটা কি সলিড নাকি লিকুইড সাইমা? ভুলে গেছো জিওগ্রাফি? ইনার কোরটা হলো সলিড, আর আউটার কোরটা কি? হ্যাঁ, ফালতু এটা লাগে বলছি না, বিকজ আমাদের উইলসে পড়ছে, উইলসের টিচাররা মাশাআল্লাহ যে ইন্টারেস্টিং ওয়েতে পড়ায়, ওদের পড়া শুনলে অনেক মজা লাগে, অনেক শুনতে ইচ্ছা করে ক্লাসে, বুঝছো? আর আউটার পড়ায় না, কোরটা কি? দাগায় দেয়, দাগায় মুখস্থ করতে বলে। ওইটাই মুখস্থ, ওই যে সাইমাও লিখছে শুধু মুখস্থ করতাম। আমি তো এটা করতাম না, তো এর জন্য পড়তামই না আর কি এই সাবজেক্ট গুলা। এখন ইউনিভার্সিটিতে উঠে তখন দেখলাম যে এগুলা জিনিস আসলে কত মজা করে পড়ানো যায়, বুঝছো? তো এখন এখানের মধ্যে কি আউটার কোরটা কি জানো? আউটার কোরটা কি? আউটার কোর কিন্তু আসলে লিকুইড, এটা তো জানার কথা নাকি মারিয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আমার থিসিসের কাজ যখন দেখাবো তখন এই ব্যাপারটা নিয়ে বলবো। সো আগে থেকে বলে রাখি, আর্থের নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে না ইফাজ? আর্থের যে নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড আছে ওয়াই, ম্যাগনেটিক ফিল্ড কখন ক্রিয়েট হয়? ও লেভেলসে পড়ছিলা, কি পড়ছিলা মনে আছে? রোটেশনের কারণে। মেইনলি ম্যাগনেটিক ফিল্ড কেন ক্রিয়েট হয়? ম্যাগনেটিক ফিল্ড কার অ্যারাউন্ডে ক্রিয়েট হয়? অ্যারাউন্ড আ মুভিং চার্জড পার্টিকেল, রাইট? যে কোন একটা চার্জড পার্টিকেল মুভ করতেছে, তার চারপাশে কি ফর্ম হবে জেরিন? ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, তাই না? এটা আমরা পড়ছিলাম কিসে, ওই যে একটা ওয়্যারের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তো তখন তার চারপাশে কি বলছিলাম, এরকম সার্কুলার একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তো ওই সময় আমরা এই ব্যাপারটা এক্সপ্লেইন করছিলাম যে যে কোন একটা মুভিং চার্জ পার্টিকেলের চারপাশে কি প্রডিউস হয়, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। সো এই যে আর্থের আউটার কোরটা কি, আর্থের যে আউটার কোরটা লিকুইড। সো হোয়াট হ্যাপেন্স, আর্থ কি করে, নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে না লামিয়া?
আর্থ যে নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে, সো হোয়াট হ্যাপেন্স, আর্থ পুরাটা জায়গাতেই সলিড, কিন্তু কি আউটার কোরটা হলো তোমার লিকুইড জায়গা। ম্যান্টেলের ওটা সেমি সলিড, পুরাটা লিকুইড না, ওটা বলবো একটু পরে। তো এখন আউটার কোরটা হলো লিকুইড। তো মনে করো রান্না করতে সময়, মনে করো যে ডাল রান্না করতেছো, তো ডাল আমরা কি করি, নাড়া দেই না, চার্ন করি, যেটা বলি স্টার করি, ঠিক আছে? তো স্টার করলে পরে কি ওটা এরকম ঘুরতে থাকে। তো এখন আউটার করে এন্ড ইনার করে টেম্পারেচার এত বেশি, ঠিক আছে, টেম্পারেচার এত বেশি যে ওখানে কিন্তু তারা এলিমেন্ট ফর্মে থাকে না। আউটার করে ইনার করে কারা থাকে বলতো? আয়রন এন্ড নিকেল। এটা একদম শুরুতে বলছিলাম কি, যে হাই ডেনসিটি যেসব ম্যাটেরিয়াল গুলো ছিল তারা কি হয়েছে, সিঙ্ক করে করে নিচে চলে গেছে। তাই আউটার করে কি আছে, আয়রন এন্ড নিকেল। তো এই যে আয়রন এন্ড নিকেল গুলা যে রোটেট করে, সো হোয়াট হ্যাপেন্স, তারা তো চার্জড ফর্মে আছে। তো এই যে চার্জড আয়রন এন্ড চার্জড যে নিকেল, তারা যে রোটেট করতেছে, সো হোয়াট হ্যাপেন্স ওভার দেয়ার, চার্জড পার্টিকেলের একটা মুভমেন্ট ক্রিয়েট হইলো না? তো এই যে চার্জড পার্টিকেলের একটা মুভমেন্ট আছে, এটার জন্য কি হয়, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। বুঝতে পারছো সায়মা, যে আর্থের অ্যারাউন্ডে কেন আমাদের ম্যাগনেটিক ফিল্ড থাকে? এরকম আউটার কোরের যে লিকুইড ফর্মে আয়রন এন্ড নিকেল গুলো আছে চার্জড পার্টিকেল হিসেবে, সো when the earth rotates about its own axis, তো তখন কি হয়, তারাও ঘুরতে থাকে and that movement causes magnetic field to be created. and এইটার সাথে ইফাজ, এইটার সাথে আরেকটা জিনিস আমাদের রিলেটেড, আমাদের একটা স্ফিয়ার আছে না, আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ারের মধ্যেও কি, ওখানেও কিন্তু আমাদের চার্জড এয়ার পার্টিকেল। তো এই চার্জড পার্টিকেল গুলার মধ্যে এন্ড এই চার্জড পার্টিকেল গুলার মুভমেন্টের মধ্যে কি হয়, দে অ্যাকচুয়ালি ক্রিয়েট আ স্ট্রং ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড দ্য আর্থ। বুঝতে পারছো? তো এইগুলা দিয়ে নিকোলা টেসলার নাম শুনছো জেরিন? হ্যাঁ। নিকোলা টেসলা কিন্তু একটা জিনিস করা ট্রাই করছিল, যেটা তাকে অ্যালাউ করা হয় না। যে সে কি করতো, সে বলতেছিল যে সবার জন্য ফ্রি ইলেকট্রিসিটি সে প্রোভাইড করতে পারবে। সে কি করছিল, ওরকম একটা টাওয়ার ক্রিয়েট করছিল। দেন হোয়াট ইউ কুড হ্যাভ ডান, যদি সে ওটা বানাইতে পারতো আর বানানোর ফান্ডিং যদি পাইতো, তো তখন কি হইতো, তুমি মনে করো মাটির মধ্যে কোন একটা ওরকম ইলেকট্রিক পোস্টের মতো যে একটা মেটাল গেড়ে ওইটার উপর একটা লাইট বাল্ব দিয়ে দিছো, তো তখন আপনি কি করবে, লাইট বাল্বটা জ্বলতে পারবে। যে ওয়্যারলেস ওয়েতে তুমি কি করতে পারবা, ইলেকট্রিসিটি ট্রান্সমিট করতে পারবা, প্রডিউস করতে পারবা। প্রডিউস তো করা লাগতেছে না, বেসিক্যালি ইউ ক্যান ইউজ ইলেকট্রিসিটি এনিওয়্যার, এমন টাইপের একটা ব্যাপার ছিল। বাট ওই কনসেপ্টটা বাকিরা ভাবছে যে ও মনে হয় আর্থটাকে বার্স্ট করে ফেলবে এমন টাইপের। এন্ড যারা নাকি টাকাওয়ালা মানুষ ছিল তারা ভাবতো কি, যে আচ্ছা সবাইকে ফ্রিতে ইলেকট্রিসিটি দিয়ে দিলে আমাদের তো ইলেকট্রিসিটি থেকে যে একটা টাকা আসে, ওই টাকা তো আমরা পাবো না, কমন টাইপের ব্যাপার। বুঝছো? আচ্ছা, সো ওই ব্যাপারে আমরা না যাই। তো এখানের মধ্যে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের কথা বললাম। নাও সি হোয়াট হ্যাপেন্স। আর্থের সেন্টারে হলো টেম্পারেচার সবচেয়ে বেশি, যত উপরে যাব টেম্পারেচার তত কম হবে, তাই তো? যে আর্থের ক্রাস্টের যত কাছে আসবো। সো কি হয়েছে, ক্রাস্ট যখন নাকি সবচেয়ে ফার্স্ট টাইম সলিডিফাই করছে, তখন কি আর্থের সেন্টারের দিকে যে হিট গুলি আছে, ওই হিট গুলো কি ট্র্যাপ হয়ে আছে না লামিয়া? আর্থের সেন্টারে যে হিট গুলি আছে, এই হিট গুলি কি আছে, ট্র্যাপ হয়ে আছে। বুঝছো? তো এখন এই ট্র্যাপ হওয়া হিট গুলি তো বের হইতে পারতেছে না। সো হোয়াট দে অ্যাকচুয়ালি ডিড, তুমি মনে করো এমন করলা যে কোন একটা উপরে একটা আইসের একটা লেয়ার ক্রিয়েট করছো, দেন আইসের লেয়ারের নিচে তুমি যদি অনেক অনেক এরকম হিট দিতে থাকো, সো তখন কি হবে, আইসের মধ্যে তখন ক্র্যাক ফর্ম করা শুরু করবে না, যে ফাটল ধরবে নাকি? তো এমন জিনিসটা হয়েছে। কি হয়েছে আর্থের মধ্যে, যে সেন্টারের যে হিট গুলি ট্র্যাপ হয়েছিল, ওই হিট গুলাতে এসকেপ করতে পারতেছে না, বিকজ বাইরে একটা এরকম সলিড ক্রাস্ট ফর্ম হয়ে গেছে। সো ইভেন্চুয়ালি হোয়াট হ্যাপেন্ড, এই পুরা ক্রাস্ট একদম ক্র্যাক হয়ে 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 পুরাটা বার্স্ট হয়ে গেছে কয়েক জায়গায়, যেখানের মধ্যে কি আমরা ভলক্যানো দেখি না আর্থের মধ্যে। এই যে ভলক্যানো গুলি যে ক্রিয়েট হয়েছে, ওগুলি জিনিস কিভাবে, এই যে আর্থের ভিতরে যে এত এত হিট ট্র্যাপ করা,
তো এই হিট গুলা কি হইতে চাইতেছে, এসকেপ করতে চাইতেছে কিন্তু পারতেছে না। সো দেয়ার আর সাম রিজিয়নস যেখানে মধ্যে কি দ্য হিট ইজ সো হাই যে ওটা কি করে এরকম সারফেসের কাছে এরকম উঠে আসে, বুঝছো? তো এরকম হলো আমাদের কি হয়েছে, ক্রাস্টটা ওরকম ভেঙে ভেঙে গেছে। তো ওই জিনিসটাকে আমরা এখন ক্রাস্ট গুলাকে এক একটা নামে ডাকি, এগুলাকে কি বলা হয়, ক্রাস্ট গুলাকে এক একটা প্লেট বলা হয়, বুঝছো? ক্রাস্ট গুলাকে কি বলা হয়, এক একটা প্লেট। তো এখন এইসব কাহিনী কেন বলতেছে লাস্টে যে বুঝতে পারবা আই হোপ। সো এগুলা কি হয়ে যায়, প্লেটে এরকম কনভার্ট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, এটা কাকে জিজ্ঞাসা করা যায়? মারিয়া। মারিয়া, জানো আমরা আগে কোথায় ছিলাম? যে আমাদের এখানে যে বাংলাদেশটা আছে বা ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্টটা আছে, এটা আসলে কোথায় ছিল আগে জানো? যে মিডল ইস্টের দিকে, মিডল তারপর ইস্টের দিকে আস্তে আস্তে সেপারেট হয়েছে। আগে তোমার সবগুলি পারি না। কন্টিনেন্ট একসাথে ছিল, বুঝছো? আমাদের এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা এইখানে ছিল, একদম সাউথ পোলের এখানে। এই সাউথ পোল থেকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা মুভ করে 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 এশিয়ার এখানে আসছে, ঠিক আছে? তো এখন তোমার কাছে মনে হইতে পারে এত বিশাল একটা কন্টিনেন্ট, এইটা আবার কিভাবে করে মুভ করে, তাই না? তো এখন এই জিনিসটা হলো মজার ব্যাপারটা, যেটা কি বললাম, এই যে প্রথমে যে রক দিয়ে যে ক্রাস্টটা ফর্ম করছিল, ক্রাস্টটা কি হয়ে গেছে, সব জায়গায় ফেটে গেছে না? সব জায়গায় কি হয়ে গেছে, এটা এরকম ফাটল ধরে গেছে, বুঝছো? তো এখন হোয়াট হ্যাপেন, এই যে ফাটল ধরে গেছে, তো এইখানের মধ্যে কি হয় দেখো। তো এই ডায়াগ্রামটা আবার নতুন করে আঁকি, জাস্ট ক্রাস্টের ভাঙা ভাঙা টুকরাগুলিকে আঁকি। তো এই তোমার এমন ভাঙা ভাঙা টুকরা হিসেবে আছে, পুরাটা কন্টিনিউয়াস না। তো এখন এখানের মধ্যে দেখো আর্থের এরকম প্রত্যেকটা জায়গায় এরকম ফ্র্যাগমেন্ট করা। সো হোয়াট হ্যাপেন্স, আর্থের যত সেন্টার এখানে কি এরকম ভাবে লিখি, এখানে টেম্পারেচার বেশি, এখানে কি টেম্পারেচার কম। তো কনভেকশন কারেন্ট, সাইমা, কনভেকশন কারেন্ট কিভাবে ক্রিয়েট হয়? যেখানে টেম্পারেচার বেশি ওখানে অবজেক্টটা কি করে, এক্সপ্যান্ড করে না? এক্সপ্যান্ড করলে তার ডেনসিটি কি বাড়ে নাকি কমে? সাইমা, কোন একটা জিনিস যদি এক্সপ্যান্ড করে তার ডেনসিটি কি হবে, বাড়বে নাকি কমবে? কমবে। তো তাহলে লেস ডেন্স ম্যাটেরিয়াল কি করে, রাইজ করে, আর মোর ডেন্স ম্যাটেরিয়াল কি করবে, ফল করবে না নাকি? সো লেস ডেন্স ম্যাটেরিয়াল রাইজেস এন্ড মোর ডেন্স ম্যাটেরিয়াল ফলস। তো এইভাবে করে কনভেকশন কারেন্টটা ক্রিয়েট হয়। তো এখানের মধ্যে দেখো মজার জিনিসটা কি, তো এই মেন্টালের এখানে আমাদের একটা কনভেকশন কারেন্ট থাকে। তো নিচে থেকে উপরে কি আসতেছে, লেস ডেন্স মেন্টালের ম্যাটেরিয়াল, আর উপরে থেকে নিচে কি যাবে, মোর ডেন্স ম্যাটেরিয়ালটা। তো এইখানের মধ্যে দেখো কনভেকশন কারেন্টটা কি করতেছে, কনভেকশন কারেন্টটা আমাদের যে কন্টিনেন্ট গুলি আছে, যে রক গুলি আছে, রক গুলিকে টেনে তারা কি করে, যেখানে যেখানে এমন হইতেছে দেখো, এই যে কনভেকশন কারেন্টটা যেখানে এরকম, এখানে কি সারফেসের কাছে এসে এই প্লেটটাকে সে কি করবে, ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করাইতেছে, আর এই প্লেটটাকে এই কনভেকশন কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে সরাইতেছে। সো দুইটা কন্টিনেন্ট যদি একজনের থেকে আরেকজন এরকম দূরে সরে যায়, তো মাঝে দিয়ে কি ক্রিয়েট হবে, একটা ডিপ্রেশন ক্রিয়েট হবে না, যে একটা নিচু একটা জায়গা ক্রিয়েট হবে না? তখন আমাদের কি ক্রিয়েট হয়, নতুন করে একটা ওশান ক্রিয়েট হয়, বুঝছো? এন্ড এমন কয়েকটা জায়গা আছে যেখানের মধ্যে কি হবে, এমন কয়েকটা জায়গা আছে যেখানের মধ্যে the continents will collide with each other। এই যে আমাদের হিমালয় যে ক্রিয়েট হইতেছে, নাবিল, হিমালয় কি বিশাল একটা মাউন্টেন রেঞ্জ না? তো এই যে হিমালয় যে ক্রিয়েট হইতেছে, এটা আসলে কেন হয়েছে জানো? এই যে একটু আগে একটা কথা বলছিলাম যে ইন্ডিয়ান ওই যে প্লেট গুলা বাড়ি মাইরা দিছে, বাড়ি মাইরা create এক্স্যাক্টলি, করছে। যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা ছিল আমাদের সাউথ পোলের ওখানে। তো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা মুভ করে 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 যখন নাকি এই এশিয়ান প্লেট তার সাথে কোলাইড করছে, তো তখন কি হয়েছে, দুইটা কন্টিনেন্ট কোলাইড করলে তো তখন তাদের মাঝে যে রক গুলি আছে, রক গুলি একটার সাথে একটা কোলাইড করতে করতে ওরকম উপরে রাইজ করতে থাকে, বুঝছো?
তো এই জিনিসটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো এই যে এখানের মধ্যে কি বললাম, ডিউ টু দ্য কনভেকশন কারেন্ট, ওকে লামিয়া, যে ডিউ টু দ্য কনভেকশন কারেন্ট ইনসাইড দ্য ম্যান্টেল অফ দ্য আর্থ, কি হয়, আর্থের সারফেসের যে কন্টিনেন্টস গুলি আছে বা যে প্লেট গুলি আছে, এই প্লেট গুলি কি করে, মুভ করে। তো এই পুরা মেকানিজম যেটা বললাম, এই জিনিসটাকে, এই টার্মটা খুবই কমন একটা টার্ম, এই টার্ম তোমাদের শোনার কথা, প্লেট টেকটনিক্স। এই টার্মটা কি কেউ শুনছো? হ্যাঁ ভাইয়া শুনছি। তো তাহলে হুম। এই প্লেট টেকটনিক্স এর জন্য কি হয়, আমাদের ফুল আর্থ, এটা কিন্তু অলওয়েজ ডাইনামিক, আর্থ কিন্তু স্ট্যাটিক না। যে তুমি এখন আজকে সাইমা, জিপিএস মানে জানো, জিপিএস কি, জিপিএস এর ফুল ফর্ম কি বলতে পারবা? জেরিন, জিপিএস এর ফুল ফর্ম জানো? Global Positioning System. জিপিএস হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটা কি করে, আমাদের একটা স্পেসিফিক পজিশন অন আর্থ, ওকে। আচ্ছা ঠিক আছে, জীবনে ইউজ করা নাই, ঠিক আছে করবা সামনে, সমস্যা নাই। সো গ্লোবাল পজিশনিং সিস্টেমটা কি, তুমি যেই অ্যাড্রেসে থাকো, তুমি যে লোকেশনে আছো, এই লোকেশনটা সবচেয়ে পিন পয়েন্ট ওয়েতে কিভাবে বলা যায়, তোমার ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড দিয়ে, নাকি? ল্যাটিটিউড লঙ্গিটিউড মনে আছে না কেমন জিনিস ছিল? তো ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড দিয়ে আমরা কি করি, নিজেদের পজিশনটা বলি। সো তুমি এখন একটা জিপিএস মেশিন দিয়ে তোমার যে ল্যাট লং পাবা, যে ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড যেটা পাবা, তুমি কালকে যদি এটা দিয়ে মেজার করো এন্ড ওই জিপিএসটা যদি হাইলি সেনসিটিভ হয়, তুমি কি দেখবা, তুমি দেখবা যে তোমার জিপিএস এর পজিশনটা, যে তোমার ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড অল্প হলেও চেঞ্জ হয়ে গেছে। সো হোয়াই ইজ দ্যাট হ্যাপেনিং? বিকজ তুমি যে কন্টিনেন্টের মধ্যে আছো, এই কন্টিনেন্টটা কিন্তু স্ট্যাটিক না, যে সে জায়গা মতো বসে নাই, সে কিন্তু অলওয়েজ কিসের মধ্যে আছে, মুভমেন্টের মধ্যে আছে, বুঝছো? তো এই ব্যাপারগুলা, তো এখন এই জিনিসগুলা বললাম কেন তোমাদের, দেখো সাইমা, এই যে প্লেট গুলা যে ভাঙছে, প্লেট গুলা কি ইভেনলি ভাঙছে, যে একদম সুন্দর মতো স্লাইস করে করে তো তারা ভাঙে নাই, তারা তো অ্যাব্রাপ্ট ওয়েতে ভেঙে গেছে, বুঝছো? সো হোয়াট হ্যাপেন্স, প্লেট দুইটা যখন নাকি কোলাইড করে, বা প্লেট দুইটা যখন নাকি একজনের এগেইনস্টে আরেকজন যায়, তো তখন প্লেট গুলা কি হয়, এরকম লক হয়ে যায়। প্লেট গুলা কি হয়, একজনের এগেইনস্টে আরেকজন এরকম লক হয়ে যায়। তো প্লেট গুলি লক হয়ে গেছে, কিন্তু প্লেট গুলার নিচে যে কনভেকশন কারেন্ট, ওইটা কি থেমে আছে? জেরিন, প্লেট গুলা একজনের সাথে আরেকজন এরকম আটকায় গেছে, লক হয়ে গেছে, কিন্তু প্লেটের নিচে যে কনভেকশন কারেন্ট, ওইটা তো কন্টিনিউয়াসলি হচ্ছেই। সো কনভেকশন কারেন্টটা কি করার ট্রাই করতেছে, প্লেট গুলাকে মুভ করানোর ট্রাই করতেছে, কিন্তু প্লেট গুলা মুভ করতে পারতেছে না, কেন? বিকজ অফ দ্য ফ্রিকশন ফোর্স। বুঝতে পারতেছো কি বলতেছি? সো তাহলে বিকজ অফ দ্য ফ্রিকশন ফোর্স কি হয়, প্লেট গুলি তাদের জায়গা মতো এরকম আটকায় আছে ফর আ টাইম বিং। তো প্লেট গুলি আটকায় আছে, কিন্তু কনভেকশন কারেন্ট তাদেরকে মুভ করানোর ট্রাই করতেছে। সো তাহলে কনভেকশন কারেন্ট যে এনার্জিটা দেয় মারিয়া, প্লেট গুলাকে মুভ করানোর জন্য একটা এনার্জি লাগে না? সো কনভেকশন কারেন্ট প্লেট গুলাকে মুভ করাতে যে এনার্জিটা দিচ্ছে, ওই এনার্জিটা কোথায় যায়? প্লেট গুলা তো মুভ করতে পারতেছে না, তারা তো লক হয়ে আটকায় আছে ফ্রিকশনের জন্য। সো হোয়াট ইজ হ্যাপেনিং, প্লেট গুলা অ্যাকচুয়ালি ডিফর্ম হয় অল্প একটু, তারা কি হয়, তাদের শেপের মধ্যে চেঞ্জ আসে, বুঝছো? সো প্লেট গুলি আটকায় আছে আটকায় আছে আটকায় আছে ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, প্লেট গুলি একটার সাথে আরেকটা এরকম লক হয়ে আছে, লক হয়ে থাকতে 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 এক সময় কি হবে, এনার্জি জমতেছে এনার্জি জমতেছে এনার্জি জমতেছে, কিন্তু তাও কি করতে পারতেছে না, ফ্রিকশনটাকে ওভারকাম করতে পারতেছে না। ওয়ান্স যখন নাকি ফ্রিকশনটাকে ওভারকাম করে ফেলবে, তখন কি হবে, এত এত হাজার হাজার বছর ধরে তারা যে এনার্জিটা স্টোর করছিল, ওই এনার্জিটা তারা কি করবে, রিলিজ করবে না মারিয়া? হ্যাঁ ভাইয়া। এই যে এনার্জিটা তখন যারা তারা যেটা নাকি রিলিজ করে, ওই সময়ে আমরা কি বলি, আর্থকোয়েক হয়। যে আমাদের প্লেটস গুলা যে কেঁপে উঠে, ঠিক আছে, আর্থটা যে কেঁপে উঠে, হোয়াট ইজ দ্য রিজন, এই যে ফর হান্ড্রেডস অফ ইয়ার্স প্লেট গুলা লক হয়েছিল, এন্ড এই লকিং থাকতে সময় তারা যেই এনার্জি গুলাকে স্টোর করে রাখছে, ওইটা কি ফর্মে, ওই এনার্জি গুলো স্টোর করে রাখছিল ইলাস্টিক পটেনশিয়াল এনার্জির ফর্মে।
তো এই ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর যত বেশি টাইম ধরে করবে, বুঝছো, যত লম্বা টাইম ধরে ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি স্টোর করে, তো তত বেশি করে এনার্জি স্টোর হয়েছে। তো ইভেন্চুয়ালি যখন নাকি রক গুলা কি করে বা প্লেট গুলা একটার সাথে আর একটা ঘষা খেয়ে আবার চলে যায়, যে ফ্রিকশনটাকে ওভারকাম করে, তো তখন কি হবে, এত হাজার বছর ধরে বা এত হান্ড্রেডস অফ ইয়ার্স ধরে তারা যে এনার্জি গুলাকে স্টোর করছিল, এনার্জিটাকে কি করবে, রিলিজ করবে। এন্ড রিলিজটা করে ইন দ্য ফর্ম অফ হোয়াট? আচ্ছা, তাহলে কিছু কিছু কান্ট্রিতে এত ফ্রিকুয়েন্ট আর্থকোয়েক কেন হয়? ওই জিনিসটা কি, আমাদের এই যে প্লেটের যে বাউন্ডারি গুলি, বুঝছো, প্লেটের যে বাউন্ডারি গুলি, এই প্লেটের বাউন্ডারি গুলা কিন্তু অনেকগুলা প্লেট, কিন্তু আমাদের একটা দুইটা না, অনেক অনেক প্লেট আছে। এন্ড ইউএস এর একটা জায়গা আছে যেটা ছেলেরা, তোমরা গেমস খেলছো যারা, তারা তো অলরেডি জানো, এন্ড মেয়েরাও এই গেমস অনেকজনই খেলছে, আমি আগে দেখছি। জিটিএ স্যান অ্যান্ড্রেস খেলছো না তোমরা? খেলবো না তা? হ্যাঁ, খেলবো না, এ তো সবারই খেলা উচিত। তো এক্স্যাক্টলি, এটা আর কি ওয়ান অফ দ্য বেস্ট স্টোরি ইন দ্য জিটিএ। ঠিক আছে, এখনো খেলো, দ্যাটস ভেরি গুড। সো এখন জিটিএ স্যান অ্যান্ড্রেস যেটা, এটা স্যান অ্যান্ড্রেস নামের কিন্তু অ্যাকচুয়াল জায়গা আছে, বুঝছো, ইউএসএ তে। তো স্যান অ্যান্ড্রেসের ওখানে অনেক ফ্রিকুয়েন্টলি আর্থকোয়েক হয়, যেটাকে জিওলজিস্টরা বলে আর্থকোয়েক ল্যাবরেটরি, বুঝছো, যে ওখানে ফ্রিকুয়েন্টলি এরকম আর্থকোয়েক হয়। তো ওখানে মধ্যে আর্থকোয়েকটা এত বেশি কেন? বিকজ ওখানে আমাদের প্লেটের যেমন একটা বাউন্ডারি, প্লেট গুলা, ওখানে আর্থকোয়েক অনেক ফ্রিকুয়েন্ট হয়। যেখানে মারিয়া, যেখানে আর্থকোয়েক অনেক ফ্রিকুয়েন্টলি হয়, ওখানে দেখবা আর্থকোয়েক গুলার ম্যাগনিটিউড কম থাকে। আর যেখানে অনেক অনেক বছর ধরে আর্থকোয়েক হয় না, একবার যখন নাকি ওখানে হবে, মনে করো যে একদম পুরো কিয়ামতের মতো অবস্থা, পুরা দেশ উল্টায় পাল্টায় ফেলবে এমন করে। বিকজ কি, বাংলাদেশে তো একবারও হয় না। বাংলাদেশে তো অনেক হয়, ওইটা অল্প অল্প। বাংলাদেশে কিন্তু খুবই ক্লোজ, এই যে হিমালয়ের যেখানে, ওখানে কি হইতেছে বললাম না, হিমালয়ের ওখানে ইন্ডিয়ান প্লেট আর এশিয়ান প্লেট কলিশনে আছে। তো বাংলাদেশ কিন্তু অনেক বড় একটা ডেঞ্জারে আছে, ওইটা তোমরা যত নাকি এই জিনিসটা নিয়ে যদি ডিটেলস পড়ো তখন জানবা, বুঝছো। সো আর্থকোয়েকের মেইন মেকানিজমটা বললাম, যে আসলে কি হয়, এইভাবে করে আর্থকোয়েক হয়। তো তোমাদের 2014 এর একটা কোয়েশ্চেন পেপার আছে, ওই পেপারে জেনে মনে হয় ফোল্ড এন্ড ফল্ট নিয়ে একটা জিনিস লেখা, দেখছিল তোমরা ইউনিট 1-এ, যে একটা রক, একটা এখানের মধ্যে ভেঙে গেছে, আর আরেকটা রক সুন্দর মতো এই যে এরকম ঢেউ খেয়ে চলে গেছে। তো ঢেউ খেয়ে যেটাকে চলে গেছে ওইটাকে আমরা ফোল্ডিং বলি। আর ফল্ট মানে কি, যে রকটা একদম ব্রেক হয়ে যায়, ভেঙে যায়। তো ওগুলা নিয়ে আমাদের কাজটা আগে ছিল। আগে তোমাদের এই টার্ম গুলার, এই যে ব্রিটেল, মেলিয়েবল, এইসব টার্মস গুলা অনেক ডিটেলসে জানতে হইতো। এখন আমাদের ব্রিটেল মানে কি, ব্রিটেল মানে জাস্ট আমরা জানবো যেটা কি হয়, ভেঙে যায়। ঠিক আছে, যেটা নাকি ইজিলি ভেঙে যায় ওটাকে আমরা কি বলবো, ব্রিটেল রক। তো ফল্ট আসলে কার মধ্যে ক্রিয়েট হয়? ফল্ট আসলে ক্রিয়েট হয় এরকম ব্রিটেল রকস গুলার মধ্যে। রক তো আমাদের অনেক টাইপের আছে, তোমরা রকের টাইপ গুলা পড়ছিলে না, যে ইগনিয়াস, সেডিমেন্টারি, মেটামরফিক, এমন এমন। সো এক একটা রকের প্রপার্টি এক এক রকম, তো ওইসব জিনিসের ডিটেলস আমাদের জানতে হবে না। সো আর্থকোয়েকের রিজনটা, যে আর্থকোয়েক অ্যাকচুয়ালি কেন হয়, এই জিনিসটা কি এখন বুঝতে পারছো? যে এরকম প্লেটস গুলি যে একটার সাথে একজন লক হয়ে যায়, এই রিজনে মেইনলি আমাদের আর্থকোয়েকটা ক্রিয়েট হয়। বাট আরো ডিটেলস আছে, অনেক কিছু আর্থকোয়েক রিলেটেড ক্যালকুলেশন আছে, যেগুলো আমাদের এখন না জানলেও সমস্যা নাই। বাট আর্থকোয়েকের মেকানিজমটা এটা তোমাদের অ্যাকচুয়ালি স্টুডেন্ট বুকে আছে, বুঝছো। ওই জিনিসটার জন্য আমি একটু অল্প করে বললাম, যে আর্থকোয়েক, আর্থকোয়েকের সময় আসলে পি ওয়েভ আর এস ওয়েভ যে ক্রিয়েট হয়, ওই জিনিসটা। সরি, earthquake frequently asked questions. What is an earthquake and what causes them to happen? What are P waves and what are S waves? What are seismograms and how do we read them? The seismogram এই ব্যাপারটা and
সাইসমোগ্রাম রিড করে তোমরা আর্থকোয়েকের নিউজ যদি কেউ দেখে থাকো, ওখানে মধ্যে বলে না যে এপি সেন্টার এখানে, হাইপো সেন্টার ওখানে, এমন এমন টাইপের কতগুলি কথা বলে। তো এপি সেন্টার এইসব জিনিসগুলো বের করার আমাদের টেকনিক আছে। তো এই জিনিসটা অক্টোবর ব্যাচে, যারা নাকি লাস্ট ইয়ার অক্টোবরে এক্সাম দিয়েছে তাদের ব্যাচে এই জিনিসটা রিলেটেড একটা ওয়ার্কশিট আমি করাইছিলাম। তো ওইটার ভিডিও আমি তোমাদেরকে দেবো, ওইটা দেখলে মজা পাবা, বুঝতে পারবা যে এরকম সাইসমোগ্রাম কি জিনিস, পি ওয়েভ, এস ওয়েভ, তারা কিভাবে কি ট্রাভেল করেন, সামথিং এইসব ব্যাপার। ওকে, তো তোমাদেরকে ফার্স্টে আমি প্লেট টেকটনিক্স রিলেটেড ছোট একটা ভিডিও দেখাই, তো তাহলে তোমাদের প্লেট টেকটনিক্স এর আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এইগুলা জিনিস কিন্তু জেনারেল নলেজ, বাইরের ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু এইসব জিনিস আগে থেকে জানে। ওকে, সো আমরা একদম বাচ্চা লেভেলের যা এক্সপ্লেনেশন জানলেই হবে ওই জিনিসগুলো আমরা দেখে, সো এটা দেখি। He had breakfast before she came. মানে এক্সট্রা হ্যাডটা আসলো কই থেকে? বাংলা Plate tectonics for kids. In this video, we're going to tell you about something called plate tectonics. It sounds complicated and super science-y, but it's actually pretty simple once you know what it is. But first, stop what you're doing. Sit totally still. Can you feel the earth moving under your feet? No, you probably can't. But guess what? The earth is always moving beneath us. It moves and shifts really, really slowly. Of course, as you know, every once in a while, there's an earthquake somewhere. And when that happens, you actually can feel the earth moving. If you've never been in an earthquake, take a minute to think about what that might feel like. Earthquakes occur when the earth beneath our feet moves or shifts a lot, really quickly and all of a sudden. But earthquakes like that, the dangerous ones that we can feel, are rare. Most of the time, the land all over the world, the land that we walk on, is moving very slowly. So slowly that nobody on land can feel it. It moves between 1 and 6 inches per year and takes millions of years to notice it. The slow movement is caused by plate tectonics. So what are the plates and what are the tectonics? The word tectonics is actually from the ancient Greek word meaning pertaining to building. So when we talk about plate tectonics, we are literally talking about the way the earth was built. As you might have already learned, the earth is made up of several layers that go all the way down to its core. The top layer of the earth that actually moves is called the lithosphere. That layer consists of the earth's crust and part of the upper mantle, and it moves in big pieces of land called tectonic plates. They move because below them is a layer called the asthenosphere. The asthenosphere layer is basically liquid-like molten rock that moves around deep, deep below the Earth's surface and is all squishy like lava. The rock is molten or in liquid form because the center of the Earth itself is really, really hot and radiates that heat upwards. So the tectonic plates we just described are sitting on top of that molten rock in the asthenosphere. That's what causes them to move and shift. Think of it as if the plates were giant ice cubes floating in a huge glass of water. These plates that sit closer to the surface are in fact huge, some of them covering entire continents, and they're made up of major plates and minor plates. Check out this map. Here, you can see all the plates on Earth. As you can see, there are 7 major plates and 10 minor ones. The first thing you may notice is that the major plates are kind of aligned with the continents. That's not a coincidence. The continents on Earth were actually formed due to the movement of these plates over millions and millions of years. Think of the Earth as a giant jigsaw puzzle made up of pieces that are basically parts of these major plates. But these plates are just a little bit bigger than your average jigsaw puzzle piece.
A puzzle piece might be a half an inch thick. Well, these plates go down an amazing 62 miles into the earth. If you had a car that could drive down into the earth, it would take an hour at highway speeds to get to the bottom of a typical plate. And there's not just one kind of plate either. Plates are divided into two kinds, oceanic and continental. Oceanic plates are made from crust called seema that exists below the oceans. Seema gets its name because it's made from silicon and magnesium. Continental plates exist mainly below land, and they're made up of silicon and aluminum, and are therefore known as Sial. Tectonic plates move mostly at the places where they meet, at the boundary of two plates, and there are different kinds of boundaries: convergent, divergent, and transform. Let's explain. Imagine you have two big textbooks. You're holding one and your friend is holding the other. Now let's pretend those textbooks are the plates under the earth. If you and your friend push those textbooks up against each other really hard, one book might be forced under the other. That's a convergent boundary. So, in the case of the plates under the earth, when you have a convergent boundary, one plate slides under the other in a process called subduction. When that happens, it forms mountains and volcanoes over a long period of time. Earthquakes can also happen where these two land masses meet. Examples of convergent boundaries are Mount Everest and the Mariana Trench, which is deep in the ocean. Now, imagine those two textbooks again, but instead of pushing them together, you and your friend pull them away from each other. That's what happens when you have divergent boundaries. The area of land where this occurs is called a rift, and in those places, you might find giant rift valleys. Examples include the East African Rift Valley, the Galapagos Rise, and the Mid-Atlantic Ridge. Back to our textbooks. This time, imagine you and your friend put those textbooks against each other and rub them together up and down in a lateral motion. That's what a transform boundary is like. This type of boundary is more likely to create earthquakes. Examples of transform boundaries include the San Andreas Fault in California and the Alpine Fault of New Zealand. All this shifting and movement is how all the different types of terrains on Earth were formed, and the continents themselves. Believe it or not, over 250 million years ago, all the different continents on Earth were actually just one giant landmass called Pangaea. Over millions and millions এখানের মধ্যে প্যানজিয়াটা যে দেখাইছে এখানের মধ্যে দেখছো যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টটা কোথায় ছিল একদম সাউথ পোলের ওখানে কাছাকাছি ম্যাডাগাস্কারের ওখানে All this shifting and movement is how all the different types of terrains on Earth were formed, and the continents themselves. Believe it or not, over 250 million years ago, all the different continents on Earth were actually just one giant landmass called Pangaea. Over millions and millions of years, the continents of the Earth formed due to this tectonic plate activity, which moved the Earth's crust around. These days, scientists are using GPS technology to track the way the Earth's crust is moving. They hope to be able to use this technology to predict earthquakes and where they might occur. All of this talk of movement might make you feel nervous. এখানের মধ্যে তারা যেটা বললো যে আর্থকোয়েক প্রেডিক্ট করার জন্য জিপিএসটা ইউজ করবে আর জিপিএস এর নাম তো কখনো শুনেই নাই সায়মা তো আচ্ছা ওইটা নিয়ে আমরা ডিসকাস করতেছি এই মিটিং এর 1 মিনিটের কম আছে নেক্সট টাইম জয়েন করো ওখানে ওকে সো তাহলে আমরা ব্রেকের আগে যেটা দেখতেছিলাম তো ওই জিনিসটা বলতেছি যে কি তার ওই ইয়ে করে কি বলে জিপিএস ইউজ করে দে আর অ্যাকচুয়ালি ট্রাইং টু ফাইন্ড আ ওয়ে তাহলে যেন আর্থকোয়েক প্রেডিক্ট করতে পারে কি বলছিলাম যে আর্থকোয়েক আমাদের হয় কখন আর্থকোয়েক হয় যখন নাকি প্লেটস গুলো একটার সাথে আরেকটা এরকম লক হয়ে যায় তো যেখানে লক হয়ে যায় ওখানে কি হয় এনার্জি অ্যাকুমুলেট করতে থাকে তো যেই যেই জায়গাতে লক হয়ে যাবে ওখানে কি
জিপিএস এর ভ্যালুগুলা লেস ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হবে, আর যেখানে যেখানে লক হবে না ওখানে কি করবে, জিপিএস টা নরমাল ওয়েতে চেঞ্জ হইতে থাকবে। সো তাহলে জিপিএস যেখানে কি হয়ে যায়, মোর অর লেস স্ট্যাটিক হয়ে যায়, অর এত বেশি চেঞ্জ হবে না, তো ওখানে আমরা কি বুঝবো নাবিল, ওখানে আমরা বুঝবো যে প্লেট গুলি আটকায় গেছে। সো উই উইল হ্যাভ অ্যান আইডিয়া যে এই জায়গাতে আর্থকুয়েক হওয়ার একটা পসিবিলিটি আছে। কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই জিনিসটা এত বেশি ইজি না, আর নাইলে অনেক আগে বের করে ফেলা যায় তো আর্থকুয়েক প্রেডিকশন সিস্টেম। তো আর্থকুয়েক প্রেডিক্ট করা এত ইজি না কেন, বিকজ এইখানে তোমার আর্থের কোন রক বা কোন প্লেট কখন ফ্রিকশন ওভারকাম করবে এন্ড কখন করবে না, এই জিনিসটা প্রেডিক্ট করা খুবই খুবই কষ্ট। তো এই জিনিসটার জন্য আসলে আর্থকুয়েক একদম এক্স্যাক্টলি কখন হবে এই জিনিসটা প্রেডিক্ট করা অনেক ভেজাল। কিন্তু একটা জিনিস ওরকম বলা যেতে পারে, কি জিনিস, যে যেখানে নাকি প্লেট মুভমেন্ট খুবই কম হবে ওইরকম জায়গাগুলোতে কি প্লেট গুলো লক হয়ে আছে, মানে ওখানে এনার্জি অ্যাকুমুলেট করতেছে, এক সময় না এক সময় ওই এনার্জিটা কি করবে, ফ্রিকশনটাকে ওভারকাম করলে it will cause vibration, যে earthquake. About how steady the ground is beneath their feet. But rest easy. There is at least 62 miles of earth crust under your feet. Definitely enough to support you and your friends, and even your dog. Thanks for following Clarendon Learning. So এই জিনিসটা ছিল ফার্স্ট অফ অল আমাদের প্লেট টেকটনিক্স এর যেই ডিসকাশন। এই প্লেট টেকটনিক্স নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, যে ব্যাপারটা আসলে কিভাবে কি কাজ করে? প্লেট টেকটনিক্স এর সাথে আমাদের আর্থকুয়েক এর কনসেপ্ট রিলেটেড, বুঝছো? আচ্ছা, আর্থকুয়েক হলে যে সুনামি হয় না? হ্যাঁ হ্যাঁ, ওইটা কি সি এর নিচে, যে ওশানের নিচে যদি ওরকম রক স্লিপ করে, যে আর্থকুয়েকটা মানে কি রক গুলো একটার এগেইনস্ট আরেকটা স্লিপ করতেছে না, ঘষা খাইতেছে আর কি, তো তখন কি হয়, হিউজ অ্যামাউন্ট অফ ওয়াটার কি হইতেছে, ডিসপ্লেস হয়ে যাইতেছে না? তো এর জন্য ওই ভাইব্রেশনের জন্য যে ওয়াটারটা কি হয়, এত উপরে রাইজ করে সুনামির সময়, কেন, এই আর্থ whenever earthquake occurs beneath the sea or beneath the ocean, তখন ওখানের মধ্যে কি হয়, এরকম সুনামি হয়, বুঝছো? ওকে, সো তাহলে এই প্লেট টেকটনিক্স, আর্থকুয়েক, এগুলো অ্যাকচুয়ালি আমাদের জেনারেল নলেজের ব্যাপার, যে এগুলো আমাদের সিলেবাসে যদি নাও থাকতো, আমাদের তো সিলেবাসে এটা দেখাইলাম যে বইয়ের মধ্যেও আছে, বাট এটা যদি নাও থাকতো আমাদের অ্যাকচুয়ালি এগুলো জেনারেল নলেজ হিসেবে জেনে রাখা ভালো। ওকে, বিকজ তোমরা যখন নাকি বিদেশি কোনো ইউটিউবারের অন্য চ্যানেলগুলো ফলো করবা, তখন তোমরা দেখবা যে ওরা এরকম জিওলজি রিলেটেড আর অন্য ইয়ে রিলেটেড কোনো পড়ালেখাই করে না, বাট স্টিল দে নো আ লট অফ থিংস, বিকজ তাদেরকে স্কুলে এইসব জিনিসগুলো পড়ানো হয়। আমরা তো মাশাআল্লাহ সবাই যে স্কুলে পড়ছি, উইলস এর উপরে কিছু আছে, উইলস হলো বেস্ট স্কুল, তাই না সাইমা? ওকে, সো তাহলে এই জিনিসগুলো ছিল ফার্স্ট অফ অল সাইমার ফেভারিট টপিক নিয়ে ডিসকাশন। তো এখন আমি আমার থিসিসের কাজটা তোমাদেরকে ফার্স্টে দেখাই, যে আমার থিসিসের যে প্রপোজালটা রিসার্চের ওইটার প্রেজেন্টেশনটা দেখাই, তো তাইলে পরে দেখবা আসলে কি কাজ করতেছি আমি। ওকে, স্ক্রিনশটটা অফ করি। ওকে, সো এখন কি তোমরা পিসি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাইয়া। ওকে, তো মেইনলি আমার কাজ যেটা, ওটা হলো 3D মডেল করা লাগবে একটা ম্যাগনেটিক ওর বডি। যে রংপুরের দিকে তোমাদের কারো বাড়ি আছে যারা এখন কারেন্টলি ক্লাস করতেছো? সাইমারটা তো পাবনা, পাবনা থেকে আরো ভালো দূরে। তো ওখানে রংপুরের ওরকম একটা জায়গাতে কি আছে, আমরা যেই কথাটা বলছিলাম একটু আগে, কেমন জিনিস, ইফাস আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড কেন আছে, বিকজ অফ দ্য রোটেশন অফ দ্য আর্থ অ্যাবাউট ইটস ওন অ্যাক্সিস, রাইট? সো এখন আর্থের নিজের অ্যাক্সিসের অ্যাবাউট এ রোটেশন হয়, তো এর জন্য আর্থের চারপাশে কি থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। তো এখন এই ম্যাগনেটিক ফিল্ডটা আর্থের সারফেসে কিন্তু ইউনিফর্ম না, এক এক জায়গায় স্ট্রেংথ বেশি,
এক এক জায়গায় স্ট্রেংথ কম? না, এখনো খাই নাই, খাবার হজমের কথা তো পরে সাইমা। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা সব জায়গায় সেম না। তো এই জিনিসটা কেন সেম না? আর্থের আউটার করে তো সব জায়গাতেই কি হইতেছে, সুন্দর মতো আয়রনের আর নিকেলের লেয়ার গুলা রোটেট করতেছে, তো সব জায়গায় তো স্ট্রেংথ সেম থাকার কথা। তো এটা হয় না কেন? বিকজ মেটালিক বডির অ্যারাউন্ডে কি হয়, আমাদের কতগুলি ম্যাগনেটিক ফিল্ড এরকম ক্রিয়েট হয়। সো আমরা জিওফিজিসিস্টরা যারা নাকি এগুলা জিনিস নিয়ে স্টাডি করি, তো আমাদের মেইন কাজটা কি, এই যে যেখানে যেখানে ম্যাগনেটিক ভ্যালু অনেক হাই, যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হওয়ার কথা ওইটার রেসপেক্টে ভ্যালুটা বেশি, তো ওইরকম জায়গাগুলিকে আমরা টার্গেট করি যে দিজ আর পসিবল রিজিয়নস যেখানে কি থাকতে পারে, মেটালিক ওর বডি থাকতে পারে, বুঝছো? তো তাহলে এখানের মধ্যে কাজটাকে ব্যাকগ্রাউন্ড অফ দ্য রিসার্চ মেইনলি যে দ্য হাইয়েস্ট ম্যাগনেটিক অ্যানোমালি ভ্যালু বাংলাদেশে, ওকে, যে এই 1985 একটা সার্ভে করা হয়েছিল, ওই সার্ভে ওয়াইজ আমার এই স্টাডি এরিয়াতে যে পীরগঞ্জ রংপুরে 1300 ন্যানো টেসলা। টেসলা কি জিনিস এটা তোমরা A2 তে শিখবা। টেসলা হলো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের ইউনিট, বুঝছো? তো ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ কে টেসলা বলে। তো এখন এত ন্যানো টেসলা হলো তোমার ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের একটা কি আছে, অ্যানোমেলি আছে। অ্যানোমেলি মানে কি, আমরা অ্যানোমালাস রিডিং মার্ক করতাম না গ্রাফে, নাবিল? জি ভাইয়া। ওই অ্যানোমালাস রিডিংটা কি নরমাল ট্রেন্ডের থেকে যদি কি হয় আলাদা কিছু থাকে, তো তাহলে এটাকে আমরা অ্যানোমেলি বলি। তো তাহলে এটা কি, অ্যানোমেলিটা কত? নরমাল আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ তার থেকে এত টাইমস বেশি। এন্ড ম্যাগনেটিক অ্যানোমেলি তো আছে, সাথে কি আছে, গ্র্যাভিটি অ্যানোমেলি, যে ওখানে গ্র্যাভিটির ভ্যালু অনেক হাই। এখন এই জিনিসটা কি, দিজ আর মোর অর লেস লাইক আর শিওরটি যে এইখানে তোমার ম্যাগনেটিক কোন একটা মেটালিক বডি আছেই আছে। তো তাহলে কি, এগুলা তো আমাদের ইকোনমিক একটা রিসোর্স, তাই না? যে এরকম ম্যাগনেটিক বডি থাকলে পরে এগুলাকে যদি আমরা মাইনিং করতে পারি, তো তখন কি হবে, অনেক অনেক টাকার একটা সোর্স পাওয়া যাবে। তো এটা নিয়ে কি করছে, 1990s এর দিকে 2 ডাইমেনশনাল একটা মডেল বানাইছিল, এই যে জিএসবি, যে বাংলাদেশের যে জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ এন্ড ইউএসজিএস মিলে তারা একটা 2D মডেল বানাইছিল। এখন এই 2D মডেল ওয়াইজ তারা কি করছে, ড্রিলিং করছে, কিন্তু ড্রিল করে তারা কি পায় নাই, তারা সিগনিফিকেন্ট কোনো ওর বডি এনকাউন্টার করে নাই। বাট এত হাই ম্যাগনেটিক ভ্যালু, এত হাই গ্র্যাভিটি ভ্যালু, তো তার মানে তো স্ট্রং একটা ওর খুবই ভালো একটা ম্যাগনেটিক ওর বডি পাওয়ার কথা, তো পায় নাই কেন? মানে তাদের কি মডেলের মধ্যে ভুল আছে, তাই তো নাবিল? সো আমার মেইন যে কাজটা হবে, আমি এই জিনিসটাকে নতুন আরো যে ডেটা কালেক্ট করছে এন্ড আরো সফিস্টিকেটেড একটা সফটওয়্যার দিয়ে আমি এটাকে রিমডেল করব এন্ড 2D মডেল না করে 3 ডাইমেনশনাল একটা মডেল করব, বুঝছো? তো এই হলো আমার স্টাডি এরিয়াটা। এই যে বাংলাদেশের এই জায়গাটায় রংপুরের যে জুম করে করে এই জায়গাটা হলো পীরগঞ্জ, বুঝছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি, 3D মডেল ক্রিয়েট করা। 3D মডেল ক্রিয়েট করে দেন কি করব, তোমার নতুন একটা ড্রিলিং পয়েন্ট সাজেস্ট করব, যেখানে ড্রিল করলে তারা কি পাবে, ওর বডিটা খুঁজে পাবে আর কি। তো এখন এখানের মধ্যে তোমাদেরকে মজার জিনিসটা দেখাই, দেখো এই যে এখানের মধ্যে দেখতেছো এই জিনিসটা, এই হলো আমার স্টাডি এরিয়ার ম্যাগনেটিক ফিল্ডের যেই সার্ভে করা। এটা পুরো একটা বার ম্যাগনেটের মতো না, কার্সারটা দেখতে পাইতেছো, এই যে এই জায়গাটায় পুরো একটা বার ম্যাগনেটের মতো না ফিল্ডটা দেখতে, জেরিন? হ্যাঁ ভাইয়া। তো তাহলে এই যে একটা বার ম্যাগনেটের মতো, তো তার মানে কি, দ্য ম্যাগনেটিক বডি সামথিং লাইক দিস, এই যে কার্সারটা যেভাবে নাড়াচ্ছে এরকম ইস্ট ওয়েস্ট ডিরেকশনে অ্যালাইন করা কোন একটা ম্যাগনেটিক বডি আছে, তাই না? যে এরকম সুন্দর একটা বার ম্যাগনেটের মতো এত স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড এই জায়গায়, ঠিক আছে? এন্ড এই সেম জায়গাটায় এটা তো ম্যাগনেটিক ম্যাপ, ওকে, বাংলাদেশের পুরা সার্ভে করা ম্যাগনেটিক ম্যাপ হলো এইটা। দেন গ্র্যাভিটি ম্যাপটাও এই জায়গাটায় কি, গ্র্যাভিটি ভ্যালুটাও অনেক হাই।
তো একসাথে এই দুটাকে ওভারল্যাপ করানো হয়েছে এই জায়গায়। এখানের মধ্যে দেখো যে জায়গাটায় ম্যাগনেটিক ভ্যালু হয় ওই জায়গাটাতে কি গ্র্যাভিটি ভ্যালু হয়। তো তার মানে এই জায়গাটায় শিওরলি কি আছে, কোন একটা ম্যাগনেটিক ওর বডি আছে যেটাকে কি করতে পারে নাই, আগের মডেলে ঠিক মতো তারা বের করতে পারে নাই। তো এখন এখানের মধ্যে কারেন্ট কাজটা কি, কারেন্ট প্রোগ্রেসটা হলো এরকম যে তোমার এটা প্রিভিয়াস যেই পেপার গুলো আছে ওই প্রিভিয়াস পেপার গুলো স্টাডি করছি। তো তারা তো এরকম 2D একটা মডেল বানাইছে। তা আমি ফাইনালি যেটা বানাবো এটা এখনো বানানোর কাজ পুরোপুরি হয় নাই। তো এখানের মধ্যে এরকম 3 ডাইমেনশনাল একটা বডি আসবে। তো এখানে থেকে কত থিকনেস এর কত ভলিউমের বডি পাবো, তো এটা কি যারা নাকি অ্যাকচুয়ালি ওইটাকে কি করবে মাইন্ড করবে তারা কি পাবে, তারা ওরকম একটা আইডিয়া পাবে যে অ্যাকচুয়ালি কত টাকা তাদের খরচ করতে হবে, আর কত টাকা খরচ করা তাদের জন্য সেফ ইন অর্ডার টু মাইন্ড দিস ওর বডি। বুঝতে পারছো? তো এই জিনিসটা হলো মেইন কাজ। মজার না কাজটা সাইমা? থিসিস মানে কি এক্সপেরিমেন্টের মতো কিছু? থিসিস হলো রিসার্চ, থিসিস এর এই কাজটা হলো রিসার্চ ওয়ার্ক, এটা মাস্টার্স এর কাজ আর কি। বুঝছো? তো এইটা এতদিন ওরকম সফটওয়্যার ছিল না আমার কাছে, এখন একটা সফটওয়্যার তাও এরকম খুঁজে পাইছে লাইসেন্স ওয়ালা, আসিফ খুঁজে দিছে আর কি। তো সফটওয়্যারের মধ্যে ওরকম আমি যে অ্যানোমেলি গুলি আছে ওই অ্যানোমেলি গুলি দিলে পরে তো তখন কি আসবে, তখন ওইটাকে স্টাডি করার জন্য আমি এক একটা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু দিয়ে মডেল ক্রিয়েট করতে পারবো। মডেল ক্রিয়েট করা একটা কমপ্লেক্স কাজ, কিন্তু ব্যাপারগুলো মজা আর কি করতে। তো এইটা হলো মেইনলি আমার ফর দিস মাস্টার্স। এইটার জন্য আমাকে টাকা দিবে না এখন, বাট এই জিনিসটার অনেক বড় একটা অ্যাডভান্টেজ হলো এটা অ্যাকচুয়ালি যেই সফটওয়্যার ইউজ করে কাজটা করব, বুঝছো মুয়াজ, এই সফটওয়্যার বাংলাদেশের কেউ পারে না, আমার টিচাররাও পারে না, জিএসপির থেকে যে ডেটা নিয়েছি জিএসপির এই মানুষরাও পারে না। তো ওদের মেইনলি অপারেটর লাগবে। তো আমি আমার যে সিনিয়র একজন যে নাকি ইউএসএ তে গেছে, তো তার কাছ থেকে সফটওয়্যারের কাজ শিখছি এন্ড ইউটিউব টিউটোরিয়াল দেখে শিখছি। এন্ড সফটওয়্যারের মেইন প্রবলেমটা হলো সফটওয়্যারটা হলো পেইড সফটওয়্যার, যে পার উইক, ঠিক আছে, পার উইক সাবস্ক্রিপশনের জন্য এই সফটওয়্যারের জন্য $1000 করে লাগে। বুঝছো? তো এই সফটওয়্যারটা অনেক বেশি এক্সপেন্সিভ এন্ড এটার ইউজার কি পারে না। তো এটার জন্য যে বাংলাদেশ অনেক ব্যাকডেটেড আর কি, যে এইসব কাজ কারবার ম্যাক্সিমাম মানুষই এই জিনিসের রিস্ক নিতে চায় না, নতুন জিনিস শিখতে চায় না, এক্সিস্টিং যা পারে ওইটাই। তোমরা যারা যারা নাকি একটু হাই হোপসে আছো যে পাবলিক ইউনিভার্সিটির টিচার অনেক জোস হবে, অনেক কুল হবে, এমন এমন, আসলে আমারও আইডিয়া এরকম ছিল। আমি যার কাছে ফিজিক্স পড়ছি উনি নিজেও ডিউর ছিল, তো উনি অনেক বড় লেভেলের প্রফেসর ছিল, তো উনাকে দেখে অনেক এক্সপেকটেশন বেড়ে গেছিল যে সবাই মনে হয় এত জোস হবে। কিন্তু পরে আয়সা দেখে যে এরা মনে করো সরকারি চাকরিজীবীর মতো, যে 9টা বাজে আসবে ভার্সিটিতে, 5টা বাজে চলে যাবে, বউ বাচ্চা নিয়ে খুশিতে থাকবে, এটাই জীবনে কোনো রিসার্চ ওয়ার্কের কোনো ইচ্ছা নাই, কিছুই নাই, এমন টাইপের ব্যাপার। বুঝছো? খুবই রেয়ার যে টিচাররা যারা নাকি অ্যাকচুয়ালি কাজ করতে চায় আর ইনোভেটিভ কিছু করতে চায়, এরকম মানুষ অনেক কম। তো এই জিনিসগুলো নিজেই নিজেকে কোথায় যে আমি যে কাজ করতেছি আমার সুপারভাইজার কিন্তু জানেও না আমি আসলে কি কাজ করতেছি। সুপারভাইজারও খালি বলে যে কি তুষার কি কাজ করতেছো, কাজ কত দূর, এমন এমন এগুলো এগুলো বলে, আর কিছু না। যে সুপারভাইজার মেইনলি যে নাকি তোমাকে সাজেশন দেওয়ার কথা, কি করলে কি হবে না হবে ওরকম, সে আসলে কিছুই জানে না। বুঝছো? এটাই বাংলাদেশ। এক্স্যাক্টলি। তো এখন এখানে নিজের তাগিদে ওরকম কাজ করতেছি, বিকজ এটা পরে যখন নাকি বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব, সো আই উইল হ্যাভ সামথিং টু শো যে আমি জিওফিজিক্স নিয়ে পড়ছি এন্ড জিওফিজিক্স এর এরকম রিসার্চ ওয়ার্ক করছি এমন টাইপের। তো তাহলে যেন ওইটা পেপার পাবলিকেশনে ওইসবে ইজি হয় আর। বুঝতে পারছো? সাইমার কি কাজ মজা লাগে নাই? এগুলি কাজ নিজে বড় হলে দেখবো অনেক মজা আছে। বুঝছো? আর এইটা মুয়াজ যেটা বললে, এটা যদি আমি অ্যাকচুয়ালি ওরকম কোম্পানিতে ওরকম চাকরি করতাম, এগুলি মিনিমাম তোমার এরকম অপারেটরদেরকে পার মান্থ 6 ডিজিট স্যালারি এগুলা মিনিমাম থাকে। বুঝছো? যারা নাকি এরকম
মডেলিং এর কাজ করে। এই মডেলিং এর কাজ এত বেশি ইজি না, অনেক কমপ্লেক্স আছে। বাট এটা আমি আমার নিজের রিসার্চ ওয়ার্ক করতেছি, তো এটার জন্য কোনো টাকা পাবো না। কিন্তু এগুলো যখন নাকি ওরকম কোম্পানিতে যাব, তো তখন ওখানের মধ্যে অনেক হাই স্যালারিতে কাজগুলো নিবে। সো জিএসবিও আমাকে ওরকম ইয়ে করতেছে যে আমি যখন নাকি পাস করে শেষ করব, তো তখন যে যেন ওদের অন্য আরো যত ম্যাগনেটিক ওরকম অ্যানোমেলির ইয়েগুলি আছে ওগুলি মডেলিং এসবে করেতে ওদের যেন কাজ করি এমন টাইপের এগুলো আছে। এগুলো ফার্স্টে মাস্টার্স এর ফাইনাল শেষ হোক, এর রিসার্চ ওয়ার্ক শেষ হোক, এরপরে দেখা যাবে, বুঝছো? তো এগুলো জিনিস খুবই মজা আর কি। সাইমা মজা পায় না আসলে, ব্যাপারটা কিছু বলার নাই। আর ওই তা কাম করে মজা পায় ওইসব দিক আবার আচ্ছা, ওকে। সো তাহলে এই জিনিসগুলো ফার্স্টে আমরা আজকে ডিসকাস করলাম, আর্থকুয়েক অ্যাকচুয়ালি কিভাবে কি হয় না হয় এমন। হ্যাঁ, এটা তো তোমাদেরকে ট্যুরে ওরকম নেওয়া যায় যে আমরা জিওলজির এগুলা কিন্তু অলওয়েজ ফিল্ড ওয়ার্কের এরকম কাজগুলা করি, বুঝছো? এই যে বরিশালের দিকে যে গেছিলাম মার্চের দিকে, তো বরিশালের ওখানে যে কিন্তু ইলেকট্রিক সার্ভে করছিলাম, বুঝছো সাইমা? এই ইলেকট্রিক সার্ভে জিনিসটা আমরা নেক্সট ক্লাসে তাহলে ডিসকাস করবো না, ইউনিট 2 তে। যে আজকে তো আমরা আর্থকুয়েক, এটা আমাদের ইউনিট 1 এর সাথে রিলেটেড ছিল মেইনলি। তো ইউনিট 2 এর সাথে রিলেটেড যেটা যে ইলেকট্রিসিটি, তো ইলেকট্রিক্যাল সার্ভে করে কিভাবে করে বের করা যায়, আমরা কি করি। কি মুয়াজের বাসা বরিশাল? আচ্ছা, না আগে তো জানতাম না। ওকে, সো তাহলে যেই কথাটা বলতেছিলাম কি জিনিস, যে ইলেকট্রিক্যাল এরকম সার্ভে করে আচ্ছা, সো তাহলে ইলেকট্রিক্যাল সার্ভে করে কি করা যায়, আমরা যে খাওয়ার পানি খাই না সাইমা, খাওয়ার পানি কই থেকে আসে? খাওয়ার পানি পানি থেকে আসে, মানে কি অবস্থা! আমাদের যে মাটির নিচে থেকে যে আমরা পানিগুলো যে পাম্প করে নিয়ে আসি, কত ডেপথ পর্যন্ত আমাদের ড্রিলিং করতে হবে, কত ডেপথে আমরা ফ্রেশ ওয়াটার পাবো, কত ডেপথে গেলে আবার সল্ট ওয়াটার চলে আসবে, এরকম কিন্তু অনেক টাইপের কাজ করা লাগে। সো আমরা যেই জায়গাটায় কাজ করছি ওখানের মধ্যে কি অনেকগুলো জায়গায় সল্ট ওয়াটার আসে, বুঝছো? যে মানুষজন নতুন করে কল, যে চাপ কল আছে না, টিউবওয়েল, তো টিউবওয়েল সেট করে, কিন্তু তারা ওখানে থেকে নোনতা পানি পায়। তা আমরা ওখানের মধ্যে ইলেকট্রিক্যাল সার্ভে করে ওরকম একটা ডেপথ ডিটারমাইন করে দিছি যে ওখানের মধ্যে কি হবে, এত ডেপথে যদি তারা ড্রিল করে ওই ডেপথে কি আছে, ফ্রেশ ওয়াটার আছে, এমন টাইপের কাজ, বুঝছো? তো ইলেকট্রিক্যাল সার্ভে করে ওই জিনিসটা কিভাবে করতে পারছি, এটা আমরা রেজিস্টিভিটি নিয়ে জানি না নাবিল। রেজিস্টিভিটি কি জিনিস? তো তাহলে রেজিস্টিভিটি সার্ভে বলে এটাকে, ইলেকট্রিক্যাল সার্ভেটাকে রেজিস্টিভিটি সার্ভে বলে, যে সার্ভেটা করে কি করা যায়, কত ডেপথে ফ্রেশ ওয়াটার আছে এই জিনিসটা ডিটারমাইন করা যায়। সো ওগুলো আমাদের কি ড্রিঙ্কিং ওয়াটারের জন্য এরকম পারপাসে অনেক ভাইটাল ইউজ আছে, বুঝছো? তো এই জিনিসটা নিয়ে আমরা তাহলে টিউসডে ক্লাসে ডিসকাস করব। ওকে সাইমা? আচ্ছা ভাইয়া, ওই যে সামনে তো যে ইউনিট 1 2 3 নিয়ে মক আছে, চলো না ইউনিট 2 এর পেপার করি। লাইক হোমওয়ার্ক দেয়া তো আমরা কইরা আনি, যার যেটা প্রবলেম আছে পরে সলভ করে দিবা, তাহলে টাইম ঠিক আছে। তো তাহলে পরে স্যাম্পল অ্যাসেসমেন্ট ম্যাটেরিয়াল যেরকম ইউনিট 1 এরটা করাইছে, তো তাহলে ইউনিট 2 এরটা করে ফেলো। ইউনিট 2 এটা তো লাস্ট ইয়ার করে। আচ্ছা, ইউনিট 2 এরটা করাই ফেলছি, তো তাহলে পরে অন্য কোন পেপার করতে চাও বলো, ওইটাই দিব। লেটেস্ট দেখে একটা করে ফেলাই। হ্যাঁ বলো তাহলে, ইয়ার বাকিরাও সেমটা করো। jan 20 দিয়ে দাও, বা অন্য যদি কারোর ইচ্ছা থাকে অন্যটা করতে করলে বলুক, সমস্যা নেই। jan 20 করা হয়েছে কারো তোমাদের? কে করছে? জেরিন, মুয়াজ, সাইমা। ওকে, করছো বাট প্রবলেম আছে, তো করে ফেললে তো ভালো। তো তোমার এই কয়দিন প্রবলেমটা আরেকবার রিক্যাপ করলা, নিজে একবার ট্রাই করলা, না পারলে তখন দেখা দিব আবার আমি। তো তাহলে তোমাদের jan 20 ইউনিট 2, ঠিক আছে? jan 20 ইউনিট 2 এই জিনিসটা করে রাখবা, তো এটা নিয়ে আমরা প্রবলেম সলভিং করবো নি। ওকে, ঠিক আছে। তো তাহলে আজকের ক্লাস আমরা এখন এখানে শেষ করি। ওকে সাইমা, আল্লাহ হাফেজ।